নারীর ক্ষমতায়নে বিভিন্ন সময় না বিভিন্ন পদক্ষেপের কারণে সমাজের সর্বস্তরে তাদের অবস্থান সুদৃঢ় হয়েছে। সশস্ত্র বাহিনী সহ প্রত্যেকটি ক্ষেত্রে নারীরা সফলতার সঙ্গে তাদের দায়িত্ব পালন করেছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আলোচনায় প্রধানমন্ত্রী এই কথা বলেন। বিশ্ব অর্থনৈতিক ফোরামের গ্লোবাল জেন্ডার গ্যাপ রিপোর্ট 2014 অনুযায়ী 142টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 68তম, যা গত কয়েক বছরে 13 ধাপ বাংলাদেশ এগিয়ে গেছে। আর রাজনৈতিক ক্ষমতায়নে নারী অংশগ্রহণের মান হিসেবে বিশ্বের মধ্যে বাংলাদেশ সপ্তম স্থান অধিকার করে আছে। ভবিষ্যতে আশা করি এটা আরও কমে আমরা আরও সামনে এগিয়ে যাব এবং কাজে এই সমস্ত পদক্ষেপ আমরা নিয়েছি। আমাদের সরকার এদেশে নারীদের কর্মস্পৃহা দক্ষতা ত্যাগের ফলে জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের নারীর অবস্থান এখন সুদৃঢ় হয়েছে। এমন অনেক চ্যালেঞ্জিং পেশা এখন নারীর পদচারণা, যেগুলো একসময় শুধু পুরুষের কাজ বলে মনে করা হতো। যুদ্ধ থেকে শুরু করে আকাশ থেকে শূন্য লাফিয়ে পড়া সাহসী পেশায় নারীরা এখন সমানে সমান, সাহসের ধরে তারা পিছিয়ে নেই মোটেও। ৩,৫০০ ফুট উঁচু থেকে শূন্যে লাফিয়ে পড়েছেন মেজর নুসরাত, সেনাবাহিনীর প্যারাট্রুপার তিনি। সেনাবাহিনীতে এর দৃশ্য নতুন হলেও নুসরাত এখন আর একা নয়। এই বাহিনীতে এখন নারী প্যারাট্রুপার 6 জন। খাঁচায় জন্ম হওয়া যে পাখিটা, তার ধারণা উঠতে পারাটা একটি অসুস্থতা। নিজেকে পেশা হিসেবে সফলভাবে আমি এখানে অংশগ্রহণ করতে পারি, নিজেকে প্রতিষ্ঠিত করতে পারি, তাহলে এই সামাজিক যে ব্যারিয়ারগুলো, প্রতিবন্ধকতাগুলো, এগুলো পেরিয়ে আসবে এবং সমাজের যে চিন্তা ভাবনা, দৃষ্টিভঙ্গি, এটা অনেক পরিবর্তন আসবে। বিমান বাহিনীতেও পিছিয়ে নেই নারীরা। সেখানে হেলিকপ্টার উড্ডয়নের প্রশিক্ষণ নিচ্ছেন 2 নারী। আমরা চাই যে এই চ্যালেঞ্জগুলো যেন আমরা ভবিষ্যতে একের পর এক গ্রহণ করতে পারি এবং আমরা যাতে আমাদেরকে পরিপূর্ণভাবে অপারেশনাল হিসেবে ঘোষণা করতে পারি। আমার পরিবার, আত্মীয় স্বজন সবাই আমাকে অনুপ্রেরণা দিয়েছে যে দেশমাতৃকার জন্য কিছু করতে যাচ্ছি। তারা সবাই আমাকে ভাবা দিয়েছেন। পুলিশ বাহিনীর উচ্চ পদে নিজ অবস্থান সুদৃঢ় করেছেন ফাতেমা বেগম। 1986 সালের প্রথম নারী পিসিএস ক্যাডার পুলিশ। আন্তর্জাতিক নারী দিবসে আমাদের একটা কমন একটা স্লোগান থাকে কি, যে সমান অধিকার দিতে হবে। তো আমি আরেকটু যোগ করি যে সমান অধিকার আমার দরকার নেই, আমি চাই একটা সম্মান। হ্যাঁ, আমি একটা মর্যাদা চাই, যে একজন মানুষের মতো, মানে একজন পুরুষও একজন মানুষ, একজন নারীও মানুষ। যে মর্যাদা নিয়ে একজন মানুষ জন্মগ্রহণ করে, আমাদেরও সেরকম একটা মর্যাদা নিয়ে বেঁচে থাকতে চাই। প্রথম নারী অংশগ্রহণকারী হিসেবে অনেক বাধাই অতিক্রম করতে হয়েছে তাদের, তবে সাফল্য নিশ্চিত করাই ছিল এদের একমাত্র লক্ষ্য। আগামী প্রজন্মের নারীদের এগিয়ে যাবার পরামর্শ ছিল এসব সফল নারীদের কণ্ঠে। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কথা বলতে এখন আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন রাজশাহী থেকে উন্নয়ন কর্মী রোকসানা ফেরদৌসী, খুলনা থেকে নারী উদ্যোক্তা লুৎফুন হক পিয়া এবং বরিশাল থেকে স্বাস্থ্যকর্মী শারমিন আক্তার। রোকসানা ফেরদৌসী, আপনার যে নারীদের বিয়ের যে সর্বনিম্ন বয়স 18, সরকার এটিকে 18 রেখেও বলেছে যে অভিভাবক চাইলে 16 করারও সুযোগ থাকছে, এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন? আসলে যে 18 বছর ছিল, আমি মনে করি যে আরো বেশি করা উচিত ছিল, 20 বছর হলে ভালো হয়। কিন্তু 16 বছর করাটা যে কোনো সময় বাবা মা যদি ইচ্ছা করে বিয়ে দিতে পারে, কিন্তু এটাতে নারীর লেখাপড়ার, তার ব্যক্তিগত, তার স্বাধীনতা সব বিষয়েই সে পিছিয়ে পড়বে এবং শারীরিক স্বাস্থ্য সব দিক থেকে হয়তো তার 16 বছরেই তার মা হয়ে যাবেন। এই জন্য আমি এটাকে মানি না, কারণ আমি চাই যে আমরা আমাদের 18 বছর থাকুক এবং তার বেশি থাকুক। রোকসানা ফেরদৌসী, উন্নয়ন কর্মী হিসাবে আমরা পুরুষদের অংশগ্রহণ একটু কম দেখতে পাই, সেটি কি নারীদের সুযোগ বেশি করে দেওয়া হয় সেই কারণে, নাকি পুরুষরা উন্নয়ন কর্মী হিসাবে আগ্রহ কম পায় বা তাদের বেতন ভাতা অন্যান্য সুযোগ সুবিধাটাও চিন্তার মধ্যে থাকে? কারণ কি উন্নয়ন কর্মী হিসেবে আমরা নারীদের বেশি দেখি কেন, বিশেষ করে মাঠ পর্যায়ে? উন্নয়ন কর্মী হিসাবে নারীদের বেশি দেখি কারণ আমরা নারীরা ফিল করি যে আমরা নির্যাতনের শিকার হচ্ছি, বৈষম্যের শিকার হচ্ছি। পুরুষরা হয়তো সেইটা সেভাবে হয় না। তাই আমরা চাই যে নারী পুরুষ সমানভাবেই উন্নয়নে কাজ করুক এবং একজন নারীর উন্নয়ন মানে শুধু যে নারীর উন্নয়ন তা না, তার সমাজের, পরিবারের, রাষ্ট্রের সবকিছু যখন বুঝতে পারবে একজন পুরুষ, তখনই উন্নয়নের সম্ভব হবে। আপনাকে ধন্যবাদ রোকসানা ফেরদৌসী। আমি লুৎফুন হক পিয়া আপনাকে জানতে চাইবো যে খুলনায় নারী উদ্যোক্তাদের সংখ্যা কেমন, নারীদের ব্যবসা করার ক্ষেত্রে প্রধান চ্যালেঞ্জ কি?
পিয়া। জি, আসসালামু আলাইকুম। নারী দিবসের শুভেচ্ছা সকলকে। খুলনায় প্রায় আমাদের 350-400 মতো নারী উদ্যোক্তা আছেন। তো এক্ষেত্রে সবাই আসলে ওইভাবে আগাতে পারেন নাই। অনেকেই পিছিয়ে আছেন, কারো কারো সামাজিক সমস্যা, কারো পারিবারিক সমস্যা, এগুলো তো থাকেই। অর্থনৈতিক সমস্যাও অনেকের ক্ষেত্রে আছে। তো সেই ক্ষেত্রে অন্য ঢাকার তুলনায় আর কি খুলনাতে নারী উদ্যোক্তা একটু কমই আছে। নারীদের ব্যবসা করার ক্ষেত্রে প্রধান চ্যালেঞ্জ কি? একজন ব্যবসায়ী হিসেবে আপনার কি মনে হয় নারীদের ব্যবসা করার ক্ষেত্রে প্রধান বাধাটা কি আসলে? পরিবার, সমাজ, ধর্ম, রাষ্ট্র, পুরো ব্যবসায়িক কাঠামো, কোনটা বেশি সমস্যা তৈরি করে? সমস্যা বলতে গেলে আসলে অনেক সমস্যাই আছে। আবার যদি চ্যালেঞ্জ হিসাবে সমস্যাগুলোকে নেওয়া হয় তো আমি মনে করি আসলে কোনো সমস্যাই না। যেমন পারিবারিক ক্ষেত্রে তো অনেকের থাকেই, অনেক হাজব্যান্ডরা চান না যে তার স্বামী মানে ওয়াইফ বাইরে যাক, বিজনেস করুক, হ্যাঁ, স্বাবলম্বী হোক। এটা অনেক স্বামী ক্ষেত্রে ওনারা চান না। আবার অনেক আছে হয়তো স্বামীর দিক দিয়ে সমস্যা নাই, কিন্তু পারিবারিক শ্বশুর শাশুড়ি বলেন বা মানে প্রতিবেশী বলেন, তাদের ক্ষেত্রেও সমস্যা হয়ে থাকে। তো এক একজনের আসলে আমরা ফেস করেছি এক এক রকম সমস্যা, মানে সবার সমস্যা একই রকম না আসলে। তো এই জন্য আমি মনে করি যদি সমস্যাটাকে আমরা চ্যালেঞ্জ হিসাবে নিই, চ্যালেঞ্জ হিসেবে নিয়ে যদি কাজ করি, তাহলে সব বাধাগুলি আসলে সম্মুখীন করা সম্ভব। তবে এর মধ্যে সব থেকে বেশি যেটা সমস্যা, এটা পারিবারিক সমস্যাটা আমি বেশি বলে মনে করি। আমি বরিশাল থেকে স্বাস্থ্যকর্মী শারমিন আক্তারের কাছে জানতে চাইবো যে বরিশালে নারীরা স্বাস্থ্য বিষয়ে এখন কতটা সচেতন, সেই সচেতনতাটা অনেকখানি বেড়েছে কিনা, মানে আপনাদের সন্তুষ্টিমূলক জায়গায় এসেছে কিনা? বিশেষ করে মায়েদের স্বাস্থ্য সেবাটার কথা যদি আমরা মাথায় রাখি, সেই ক্ষেত্রে যদি আপনি বলেন, বা কিশোরী স্বাস্থ্যের দিকেও যদি আপনি একটু বলেন। শারমিন আক্তার। ধন্যবাদ খালেদ ভাই আপনাকে আপনার সুন্দর প্রশ্ন করার জন্য। আজ বিশ্ব নারী দিবসে আমি সকল নারীদের জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। বরিশালে নারী স্বাস্থ্য এবং প্রজনন স্বাস্থ্য যদি কথা বলি, আমি মনে করি নারীরা এখনও অনেক পিছিয়ে আছে, কারণ তারা এখনও অনেক অজ্ঞতার মধ্যে আছে। তারা এখনও প্রপার ইনফরমেশনগুলো পাচ্ছে না। একজন নারী যখন মা হবে সে কিন্তু বলতে পারছে না যে সে অ্যাকচুয়ালি কনসেপ্ট করেছে কি না। হ্যাঁ, দেখা যায় যে আমাদের কাছে এসব মায়েরা আসে, কিন্তু ডেট ওভার হওয়ার পরে দেখা যায় 3 মাস 4 মাস চলে যায়, তারপরে এসব মায়েরা আসে আমাদের কাছে সেবা নেওয়ার জন্য। তখন দেখা যায় কি পরবর্তীতে আমরা বাকি 4 মাস বা 5 মাসে তাকে রিকভার করতে পারি না। তো তার যে অপুষ্টিটা থেকে যায়, যার জন্য বেশিরভাগ বাচ্চাই অপুষ্টভাবে জন্মগ্রহণ করে। ঠিক আছে, এর জন্য মায়েরা আমি মনে করি এখনও অনেকটা পিছিয়ে আছে। আর এর মূল কারণ হচ্ছে তারা প্রপার ইনফরমেশনটা পাচ্ছে না, মায়েদের কি করা উচিত কি করা উচিত না। এই যে তথ্যগুলো, এই তথ্যগুলো তারা স্বাস্থ্যকেন্দ্রেও আসতেছে না নিয়মিত, যার জন্য পাচ্ছে না, বা তাদের কাছে গিয়েও আমরা প্রপারলি পৌঁছে দিতে পারছি না, হয়তো আমাদেরও ইনফরমেশনে কিছু সমস্যা আছে সেই জন্য। তো আমি মনে করি এখনো মায়েরা অনেকটাই পিছিয়ে আছে এই দিকে। শারমিন আক্তার, আপনাকে ধন্যবাদ। আমাদের সঙ্গে এখন আছেন বিশিষ্ট মানবাধিকার কর্মী ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সুলতানা কামাল। সুলতানা আপা, আপনার কাছে প্রথম প্রশ্নটি যেটি করতে চাই, আপনি মাননীয় প্রধানমন্ত্রী আমাদের নারীদের বিভিন্ন অগ্রগতির কথা বলেছেন। আমরা দেখেছি যে নারীর অগ্রগতির বৈশ্বিক সূচকে ভারত পাকিস্তানের চেয়েও আমরা এগিয়ে আছি। এই বিষয়ে আপনার মূল্যায়ন শুনবো, মানে এই এগিয়ে থাকার বিষয়গুলির ক্ষেত্রে। সুলতানা আপা। হ্যাঁ, এটা তো একটা তুলনামূলক চিত্র। কাজে কোন জায়গা থেকে কতখানি এগিয়ে আছি সেটা তো সবচেয়ে বড় কথা নয়। আমাদের দেখতে হবে যে আমরা যেই লক্ষ্যে পৌঁছাতে চাই সেটার কত কাছাকাছি গেছি। তবে সেই জায়গায়ও বাংলাদেশ বেশ ভালো একটা সূচক স্থাপন করতে পেরেছে, কোনো সন্দেহ নাই। তারপরেও আমাদের এখনো অনেক বড় জায়গা পাড়ি দিতে হবে, কারণ আমরা এখন পর্যন্ত পুরুষতান্ত্রিক আধিপত্যবাদ যেটা রয়েছে সেটার মধ্যে বাস করছি বলে দেখতে পাচ্ছি যে অনেক উন্নতি, অনেক অগ্রসরমানতা সত্ত্বেও নারীর উপরে নির্যাতন কিন্তু কমেনি। নারীর মানবাধিকার সম্পর্কে এখন পর্যন্ত মানুষের মনে অনেক দ্বিধাদ্বন্দ্ব রয়ে গেছে। আমরা উত্তরাধিকারের সমান অধিকার পাইনি। সন্তানের যে অভিভাবকত্ব সেই ব্যাপারে এখনো আমাদের আদালতের উপরে নির্ভর করতে হয়। হিন্দু মেয়েরা এখন পর্যন্ত বিবাহ বিচ্ছেদের কোনো রকম অধিকার ভোগ করতে পারে না। তাদের বিবাহের রেজিস্ট্রেশন সেটা পর্যন্ত বাধ্যতামূলক করতে পারেনি মৌলবাদীদের আস্ফালনে। তো
তো সেই মৌলবাদীদের যে বাধা রয়ে গেছে নারীদের অগ্রসর মানতাকে ঘিরে, যে তারা একটা নির্দিষ্ট পোশাকে থাকতে হবে, তাদের নির্দিষ্টভাবে চলতে হবে, অর্থাৎ মোট কথা পুরুষের সঙ্গে কিংবা একটা মানুষ হিসাবে তার যে প্রাপ্য অধিকার, সেই অধিকার পেতে কিন্তু আমাদের এখনো অনেক সংগ্রাম, অনেক লম্বা পথ আমাদের যেতে হবে। আপা, তারপরেও বলবো যে সেই ধারাটা যদি আমরা বহমান রাখতে পারি, একটা কথা বলে শেষ করি, সেটা হলো যে সেটার জন্য আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমাদের প্রগতিশীল গণতান্ত্রিক মুক্তিযুদ্ধের চেতনা সপক্ষে রাজনীতিকে টিকিয়ে রাখতে হবে। কোন দল সেটা করবে সেটা আমাদের বক্তব্য নয়, যেই দলই করবে না তাদেরকে আমাদেরকে প্রত্যাখ্যান করতে হবে, এবং যেই দল সেই আদলে দেশ পরিচালনা করতে পারবে তাদেরকেই শুধুমাত্র আমাদেরকে সমর্থন দেওয়া উচিত। অন্য সবাইকে আমাদের স্পষ্টভাবে বলা উচিত যে মুক্তিযুদ্ধের চেতনা, মুক্ত মনের যে বিকাশের চেতনা এবং গণতান্ত্রিক যে চেতনা, মানবাধিকারের শ্রদ্ধাশীলতার থেকে যদি কোনো রকম বিচ্যুতি ঘটে, আমাদের জোর গলায় বলতে পারতে হবে যে আমরা তাদেরকে বাংলাদেশের কোনো জায়গায় নীতি নির্ধারণী পর্যায়ে দেখতে চাই না। আপা, আপনি যে বলছিলেন যে পুরুষতান্ত্রিক আধিপত্যবাদ থেকে মুক্তি পাওয়াটা খুব জরুরি হয়েছে বেশ কিছু জায়গায়, এই ক্ষেত্রে রাষ্ট্রের এই মুহূর্তে কি উদ্যোগ নেওয়া উচিত, সেরকম একটি দুটি খুব প্রায়োরিটির কিছু কি আপনি বলবেন এই মুহূর্তে যেটি রাষ্ট্রের করা উচিত বা আমাদের সবার দাবি তোলা উচিত যাতে এটি রাষ্ট্র করতে বাধ্য হয়, এরকম কোনো কিছু কি আছে? অবশ্যই জি, হ্যাঁ, নারীর অধিকারের ব্যাপারে এই মুহূর্তে আমাদের সামনে যেটা চলে এসেছে যে বিবাহের বয়সটা নিয়ে, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে সেই 1929 সালে আমরা বললাম যে মেয়েরা 18 বছরের আগে বিয়ের যোগ্য বলে বিবেচিত হবে না, আজকে 2015 সালে এসে সেটা আমরা 16 বছরে নামিয়ে দিতে চাইছি। কতখানি আধিপত্যবাদ আমাদেরকে এখানে চাপের মুখে রেখেছে দেখতে হবে। এটা একটা বিরাট বড় ব্যাপার। নারীর উত্তরাধিকারের যে অসম একটা অবস্থা রয়ে গেছে, বৈষম্য রয়ে গেছে, সেটা দূর করা দরকার। সিডোর যে 2 ধারা এবং 16(1) গ যেটাকে এখন পর্যন্ত সংরক্ষিত রেখেছি, সেটা আমাদেরকে অবশ্যই সংরক্ষণ তুলতে হবে, এবং রাষ্ট্র যেন কিছু এমন আইন তৈরি করে এবং সেটার প্রায়োগ দিকটা এমনভাবে শক্তিশালী করে যাতে করে আইন হলে সেই আইনটা নারীরা তাদের সপক্ষে, তাদের সুফলের জন্য সেটা ব্যবহার করতে পারেন বাস্তবভাবে। এবং দারিদ্র্য বিমোচন, নারীর শিক্ষা, নারীর স্বাস্থ্য, এই বিষয়গুলির প্রতি বিশেষভাবে মনোযোগ দিতে হবে। সুলতানা কামাল, রোকসানা ফেরদৌসী, লুৎফুন হক পিয়া, শারমিন আক্তার, আপনাদের অনেক ধন্যবাদ এবং আপনাদের সবাইকে নারী দিবসের শুভেচ্ছা। রিটস্পিকে বিরতি নিচ্ছি, একটু ফিরছি একটু পরে।